আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মারফি রহমান। আজ পবিত্র হজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাত ময়দান। আরাফায় উপস্থিত হাজিরা জোহর ও আসর নামাজ আদায় করে মুজদালিফায় ফিরবেন। সেখানে মাগরিব ও এশা নামাজ আদায় করে খোলা আকাশের নিচে অবস্থান করবেন। 10 জিলহজ মিনায় প্রত্যাবর্তনের পর শয়তানকে পাথর নিক্ষেপ, আল্লাহর উদ্দেশ্যে পশু কুরবানি, মাথা মুন্ডন করা এবং তাওয়াফে জিয়ারত করবেন হাজিরা। এরপর 11-12 জিলহজ অবস্থান করে প্রতিদিন 3টি শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ করবেন তারা। সবশেষ কাবা শরীফকে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। এবার হজের খুতবা পাঠ করবেন শায়েখ ইউসুফ বিন মোহাম্মদ বিন সাইদ। উপস্থিত প্রায় 25 লাখ হাজি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি সরকার। দর্শক, হজের আনুষ্ঠানিকতা জানাতে সৌদি আরব থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হানিস সরকার। হানিস, হজের এখন কি আনুষ্ঠানিকতা চলছে? বাংলাদেশি হাজিদের নিরাপত্তা বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? জি মারফি, আপনাকে ধন্যবাদ। আপনাকে হজ মুবারক। আসলে আপনি যেটি বলেছেন, আজকে আপনারা জানেন প্রায় 3 মিলিয়ন, প্রায় 30 লক্ষ হাজির সমাগম কিন্তু আরাফাতের ময়দানে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কিন্তু ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান পুরো কিন্তু সাদা কাপড়ে ছেয়ে গেছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, এখন কিন্তু প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা সৌদি আরবে মক্কাতে। এবার কিন্তু আজকে তাপমাত্রাটা বেশি থাকতে পারে। তাপমাত্রা বেশি থাকার জন্য কিন্তু আমাদের হাজি যে সম্মানিত হাজির আছে তাদের কিন্তু সমস্যা হচ্ছে, এবং সৌদি সরকার চাচ্ছে তারা কিন্তু কোমল ঠান্ডা পানি বিতরণ করছে খাবারের জন্য এবং উপরে ছিটিয়ে দিচ্ছে যাতে তাদের গরমটা একটু কম লাগে। তো আমি যদি আপনাকে জানাতে চাই, বাংলাদেশি হাজিরা গতকালকে কিন্তু কয়েকজন হাজি অসুস্থ হয়েছিল মিনাতে। সাময়িক চিকিৎসা দেওয়ার পর কিন্তু তারা সুস্থ আছে বলে জানিয়েছেন। আর সৌদি আবহাওয়ার অফিস থেকে কিন্তু জানিয়েছেন যে এবার তাপমাত্রা বেশি থাকাতে কিন্তু তাদের যে বাইরে যাতে বেশি না যাওয়া হয়। আর আজকে কিন্তু কিছুক্ষণ পর 12:15টার দিকে কিন্তু খুতবা শুরু হবে। শুরু হয়ে কিন্তু আসর এবং জুহর এবং আসর নামাজ একসাথে আদায় করে কিন্তু সম্মানিত হাজিগণ সূর্য অস্তের সাথে সাথে তারা কিন্তু মুজদালিফার উদ্দেশ্যে রওনা করবে। তারা কিন্তু খোলা আকাশের নিচে সারা রাত যাপন করে কিন্তু আগামীকাল সকালে তারা মিনাতে অবস্থান করবে। মিনাতে গিয়ে কিন্তু তারা শয়তানকে কঙ্কর 3টি কঙ্কর নিক্ষেপ করবে এবং পশু কুরবানি দিবে, মাথা মুন্ডন করে কিন্তু ওদের আনুষ্ঠানিকতা প্রথম যাত্রী শুরু হবে। এরপর কিন্তু আরো 2 দিন তারা 3টি পাথর নিক্ষেপ করবে এবং মক্কাতে আসে তারা তাওয়াফ সম্পূর্ণ করবে। যারা মদিনাতে যায় না তারা মদিনাতে যাবে, আর যারা মদিনাতে আসে তারা কিন্তু তাদের ফিরতি ফ্লাইটে তারা বিভিন্ন দেশে যাবে। আমাদের হানিস, আপনি আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী সংবাদে আবার আপনার সাথে আমরা যোগাযোগ করব। এবার অন্যান্য প্রসঙ্গ। যারা অবৈধভাবে ক্ষমতা এসেছিল তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে। বিএনপি জামাত জোট আন্দোলনের নামে বৃক্ষ নিধন করেছে বলে মন্তব্য করলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে কৃষক লীগ আয়োজিত পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগই প্রথম পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ শুরু করেছিল, আর বিএনপি জামাত পরিবেশ ধ্বংস করেছে। বিএনপির মতো দলের মুখে ভোটের অধিকার নিয়ে কথা মানায় না বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। খালেদা জিয়া বিএডিসি বন্ধ করে দিয়েছিল, প্রায় কোনো মতে একটা ছোট্ট অংশ বেঁচেছিল। কেন? বীজ উৎপাদন বেসরকারি খাতে হবে আর বীজ বিদেশ থেকে আমদানি করবে। ওদের কিছু লোক ব্যবসায় জড়িত ছিল, 2-4 জনের নামও আমি জানি, নাম বলে তাদের গুরুত্ব বাড়াতে চাই না। আমাদের বীজ আমরা উৎপাদন করব, উন্নত মানের বীজ আমরা করব, যার জন্য আমরা বীজ গবেষণাগার এমনকি দক্ষিণ অঞ্চলেও ছিল না, আমরা সেখানেও করে দিয়েছি। আর এখন আমাদের কিছু এখানে তো খুব ভালো বীজ উৎপাদন হচ্ছে। শাক সবজি, শীতকাল আসবে লাউ খাবে, শীতকাল আসবে সিম খাবে, শীতকাল আসবে ফুলকপি খাবে, গাজর খাবে, পাতাকপি খাবে, এই তো ছিল অবস্থা। এখন তো 12 মাস খাচ্ছে, 12 মাস পাচ্ছে মানুষ, পাচ্ছে না? পাচ্ছে। এটা তো আমাদের এই গবেষণার ফসল। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে শেষ মুহূর্তে রাজধানী ঢাকা ছাড়ছেন লাখো মানুষ। ভোর থেকেই নির্দিষ্ট গন্তব্য যেতে ট্রেন, বাস, লঞ্চ টার্মিনালগুলোতে ঢল নেমেছে যাত্রীদের। সকাল থেকে কমলাপুর থেকে সবকটি ট্রেনই সময় মতো ছেড়েছে। কমলাপুর স্টেশন ম্যানেজার জানান, যাত্রীদের অনেক চাপ রয়েছে, তবে এখনও শিডিউল বিপর্যয় হয়নি। এদিকে সায়দা বাস টার্মিনাল সহ সব বাস স্টেশনে আছে যাত্রীদের উপচে পড়া ভিড়। আছে অতিরিক্ত ভাড়া ও গাড়ি না পাওয়ার অভিযোগ।
এদিকে দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে যাত্রী যানবাহনের চাপ রয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ঘরমুখো মানুষের ঢল নেমেছে। চন্দ্রা থেকে চৌরাস্তা, নবীনগর, মির্জাপুর পর্যন্ত থেমে থেমে চলছে গণপরিবহন। বিভিন্ন স্থানে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কেও গাড়ির চাপ বেড়েছে। এই মহাসড়কের বিভিন্ন অংশে থেমে থেমে চলছে যানবাহনের চাপ আছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কেও। গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলে করেও বাড়ি ফিরছেন মানুষ। যানবাহনের চাপ আছে পদ্মা সেতু এলাকাতেও। পোস্তগোলা দিয়ে আসছি, কোথাও জ্যাম পাইনি, আর আমরা জুরাইন থেকে আসছি, যাব ফরিদপুর রাজবাড়ী। ঢাকা আজিমপুর থেকে আসলাম আর কি। তো আসার পথে রাস্তা খুব ভালো ছিল, শুধু জুরাইন ফ্লাইওভারে একটু জ্যাম ছিল আর কি। সমস্যা এখানে আমরা গাড়ি পাইতেছি না, আবার গাড়ি পাইলেও ভাড়া বেশি নিতেছে। অনেকদিন পরে দেশে যাচ্ছি, আমরা গাড়ি পাচ্ছি না, ভাড়া বেশি নিতেছে। থেকে এবার ভাড়া প্রায় 3 থেকে 4 গুণ নিচ্ছে এবং গাড়ি খুবই সংকট। দর্শক, ঢাকা মাওয়া মহাসড়কের পদ্মা সেতুর টোল প্লাজার মাওয়া প্রান্ত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল। পদ্মা সেতু এলাকায় যানবাহনের চাপ কেমন দেখছেন এবং সে সঙ্গে আরো যেটা জানাবেন, সেতুতে যানবাহন চলাচলে শৃঙ্খলা রাখতে কি উদ্যোগ দেখছেন? হ্যাঁ মারফি, যেমনটি বলছিলেন সকাল থেকে কিন্তু থেমে থেমে কিন্তু মাওয়া প্রান্তে যে টোল প্লাজা, পদ্মা সেতু টোল প্লাজা কিন্তু এই যে মানে ওই যে যানবাহনের চাপটা কিন্তু বেশি ছিল, তবে এই মুহূর্তে কিন্তু কিছুটা কমেছে। আমি যদি দেখাতে চাই, দেখতে পাবেন যে এই মুহূর্তে চাপটা কিন্তু অনেকটা স্বাভাবিক রয়েছে, তেমন চাপটি নেই। তবে একটা বিষয় হচ্ছে, আমরা বলে রাখি যে আসলে এখানে যে টোল দেওয়ার ক্ষেত্রে যে সময়টু লাগছে, সেই সময়ের মধ্যে কিন্তু দীর্ঘ সারি হয়ে যাচ্ছে যানবাহনের। তবে একটি কথা হচ্ছে, গতকালের তুলনায় আজকে কিন্তু ব্যক্তিগত যে যানবাহন যে রয়েছে সেগুলো পরিমাণ একদম কম রয়েছে। বেশিরভাগ রয়েছে কিন্তু আপনার এই যাত্রীবাহী যে বাসগুলো রয়েছে সেগুলো পরিমাণ রয়েছে। তো মোটরসাইকেল পরিমাণটা কিন্তু আজকে অনেকটা কম, কারণ পরিবার পরিজন নিয়ে যে বাড়ির টানে, নারীর টানে যে বাড়ি যাওয়ার যে টানটি দেখেছি আমরা, তারা বলছে যে পুরো রাস্তাতে তেমন কিন্তু আপনার কোনো ভোগান্তি পড়তে হয়নি। তো ঢাকার মধ্যে কিছু কিছু জায়গায় কিছুটা ভোগান্তি পড়েছে, তবে এই মহাসড়কের মধ্যে সব জায়গায় কিন্তু একটা স্বাভাবিক ছিল। তো আমি আপনাকে বলে রাখি যে গত 24 ঘন্টায় এই মাওয়া এবং জাজিয়া প্রান্ত দিয়ে প্রায় 44,033টি যানবাহন পার হয়েছে এবং আপনার গত 24 ঘন্টায় 4,80,30,000 কিন্তু টাকার টোল কিন্তু আদায় হয়েছে। অর্থাৎ ব্যাপক পরিমাণে কিন্তু আপনার যানবাহন পারাপার হয়েছে এই পদ্মা সেতু দিয়ে। তো এই ছিল সর্বশেষ আমার কাছে। জি দর্শক, রাজধানীর গোপালবাগ এলাকায় রয়েছেন সহকর্মী আশিকুল আলম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আশিক, সড়কে যাত্রীদের চাপ কেমন দেখছেন এবং অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ আপনাকে। যাত্রাবাড়ির গোলাপবাগ যে এলাকাটি, সেই এলাকা থেকেই কিন্তু মূলত শুরু হয়েছে সায়দাবাদ আন্তর্জালা বাস টার্মিনালে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা পুরো রাস্তাটাই কিন্তু এখন ব্লক রয়েছে এবং কোনোভাবেই কিন্তু কোনো গাড়ি এই সায়দাবাদ বাস টার্মিনাল পর্যন্ত পৌঁছাতে ঘন্টার পর ঘন্টা সময় লাগছে। আমরা চেষ্টা করেছিলাম, ঠিক 4টি পয়েন্টে আমরা দেখার চেষ্টা করেছিলাম যে যাত্রীরা আসলে কি অবস্থায় আছেন। সায়দাবাদ বাস টার্মিনালকে কেন্দ্র করে তার আশেপাশের যে এলাকাটি রয়েছে, পুরো এলাকা জুড়েই কিন্তু তীব্র যানজট রয়েছে এবং অনেকেই দেখছি যে তারা কিন্তু পথে হেঁটেই রওনা দিয়েছেন, কারণ ঠিক গন্তব্যে পৌঁছাতে না পারলে তাদের গাড়ি হয়তো ছেড়ে দিবে, এরকম আশঙ্কায় কিন্তু অনেককেই আমরা দেখছি যে তারা পায়ে হেঁটেই সায়দাবাদ বাস টার্মিনালের দিকে যাচ্ছেন। এবং সকাল থেকেই কিন্তু এই অবস্থা চলছে পুরো রাজধানী জুড়ে এবং ঢাকা শহরের যে কয়েকটি বাস টার্মিনাল রয়েছে প্রত্যেকটি বাস টার্মিনালে কিন্তু একই ধরনের অবস্থা রয়েছে এবং অনেক যাত্রী কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছেন যে তাদের ভাড়া বেশি নেওয়া হচ্ছে, কিন্তু যেই সময় আসলে গাড়ি ছাড়ার কথা সেই সময়ও কিন্তু গাড়ি ছাড়ছে না। এই ভোগান্তি আসলে থেকে কবে নাগাদ তারা মুক্তি পাবেন সেই বিষয়টি আসলে অনিশ্চিত। আমরা এদিকে সকাল থেকে বারপি যেমনটা দেখছিলাম যে কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রতিটি ট্রেনে কিন্তু সময় মতো ছেড়েছে, কিন্তু যাত্রীদের চাপ ছিল অনেক বেশি। আমরা দেখছিলাম যে একটি সিটের জন্য তারা অনেকেই টিকিট কাটছিলেন, কিন্তু টিকিট কেটেছেন
কিন্তু তাদের সিট পর্যন্ত পৌঁছাতে তাদের অনেক ব্যাগ পেতে হয়েছে এবং অনেকে টিকিট কেটেও কিন্তু দরজায় গেটে ঝুলন্ত অবস্থায় তারা রওনা দিয়েছেন। দীর্ঘ 4 থেকে 5 ঘন্টার পথ তারা কিভাবে যাবেন সেই অনিশ্চয়তার মধ্যেও কিন্তু তারা রওনা দিয়েছেন। আশিকুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে রাতে দেদারসে বেচাকেনা হলেও রাজধানীর হাটগুলোতে প্রচুর গরু ছাগল রয়েছে। ক্রেতারা দেখে শুনে দরদাম করে কিনছেন তাদের পছন্দের কোরবানির গরু। অনেকে দাম নিয়ে অভিযোগ করলেও বিক্রেতারা বলছেন গরুর খাবার সহ আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় তারা ন্যায্য দামে চাইছেন। অনেকে নির্ধারিত বাজেটের মধ্যে গরু কিনতে পেরে খুশি। ঈদের একদিন বাকি থাকলেও রাজধানীর হাটগুলোতে প্রচুর গরু থাকার পরেও দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে এখনো ট্রাকে ট্রাকে কোরবানির পশু আসছে। তবে দাম বেশি চাওয়ায় আশানুরূপ বেচাকেনা নেই। দর্শক, রাজধানীর দিয়াবাড়ি পশুর হাটে রয়েছেন সহকর্মী এআর বাদল, সরাসরি তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। বাদল, রাজধানীর হাটগুলোতে বেচাকেনা জমে উঠেছে কিনা এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। এখন হাট জমে উঠেছে। আমি এর আগে রাজধানী তেজগাঁ হাটে ছিলাম, এখন আমি দিয়াবাড়ি হাটে রয়েছি। এই হাটে যেটি দেখতে পাচ্ছি যে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে এই হাটে এখনও প্রায় লক্ষাধিক গরু রয়েছে এরকম আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বিক্রেতারা কিছুটা হতাশ তাদের চাহিদা মতো ক্রেতা না থাকার কারণে। আমি এই মুহূর্তে আরেকটি ব্যতিক্রমী উদ্যোগ দেখতে পাচ্ছি ডেটলের। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডেটল একটি বুথ করেছে যেখানে সাধারণ মানুষরা হাত ধুচ্ছেন, পাশে পানি খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং পা ধোয়ার ব্যবস্থা রয়েছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এটি আমরা গতকাল ইস্টার্ন হাউজিং যে পশুর হাট রয়েছে সেখানে গিয়েছিলাম, সেখানেও আমরা দেখেছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কেউ পানি খাচ্ছে, কেউ হাত ধুচ্ছে। বিশেষ করে হাটে এসে অনেকেই অনেক রকম জীবাণুযুক্ত অবস্থার মধ্যে পড়ে যান, সেসব থেকেই হয়তো এখানে রক্ষার উদ্যোগ। আমরা এখানে ডিটলের পক্ষ থেকে একজন কর্মকর্তা রয়েছেন ডিটল হাইজিন সেন্টারের ক্ষেত্রে, আমরা তার কাছ থেকে একটু জানতে চাইবো আপনাদের আসলে এই ব্যতিক্রমী উদ্যোগের মধ্যে কি কি থাকছে। আমাদের বেসিক্যালি এখানে থাকতেছে পুরো বাজারের হাইজিন মেনটেন করা। যেমন অনেক মানুষ বাজারে আসলে একটু দুশ্চিন্তা থাকে যে জীবাণু নিয়ে বাসায় ফিরবে কিনা। আসলে এই দুশ্চিন্তা দূর করার জন্য হচ্ছে ডেটলের পক্ষ থেকে আমাদের এখানে হাত পা ধোয়ার ব্যবস্থা রয়েছে এবং হচ্ছে আপনার বিশুদ্ধ খাবার পানি রয়েছে, যেখানে হচ্ছে আপনার সারা বাজারে হচ্ছে পুরো গরুর হাটে কোনো খাবার পানি পাওয়া যাচ্ছে না, যেখানে ডেটলের পক্ষ থেকে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা রয়েছে এবং ফার্স্ট এড বক্স রয়েছে। দ্রুত যদি কারো কোনো সমস্যা থাকে, যেমন সাধারণত হচ্ছে আপনার গ্যাসের বড়ির প্রয়োজন হয় অনেকের, সেটা আমাদের এখানে পাচ্ছে ডেটলের পক্ষ থেকে। সাধারণত আমরা এক কথা হচ্ছে আমরা হাইজিন মেনটেন করার জন্য হচ্ছে ডেটলের পক্ষ থেকে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে। কতদিন পর্যন্ত আপনাদের উদ্যোগ থাকবে? আমাদের আপনার হাটের শেষ দিন পর্যন্ত, যতক্ষণ হাট চলবে এখানে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ব্যবস্থা থাকবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন ডেটল হাইজিন সেন্টারের বিশেষ এই উদ্যোগ। আমরা একটু গরুর হাটের খবর জানাতে চাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গরু রয়েছে, এখানে বিশেষ করে বড় একটি গরু রয়েছে। একটু বলবেন এই কতগুলো গরু এনেছেন এবং এই যে কালো যে বড় গরুটি আমরা দেখতে পাচ্ছি এইটার আসলে দাম? এটার দাম চাচ্ছি হচ্ছে 5,50,000, আর গরু আনছিলাম 12টা, এখন আছে হচ্ছে 7টা আর কি। মোটামুটি বিক্রি ভালো হচ্ছে। বিক্রি ভালো হচ্ছে, ক্রেতারা দামে বেশি নিয়ে অভিযোগ করছেন? না, এরকম তো চাওয়া হচ্ছে না। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে বিক্রেতার সাথে কথা বলছিলেন, তিনি বলছেন যে আসলে তারা দাম বেশি চাচ্ছেন না এবং তারা যে খরচ করেছেন এবং এনেছেন সেরকম একটা ন্যায্য দামই তারা চাচ্ছিলেন। তো আপাতত দিয়াবাড়ি হাট থেকে এই ছিল সর্বশেষ খবর। পরের কোনো হাট থেকে আবারও আপডেট জানিয়ে দেব। বাদল, ধন্যবাদ আপনাকে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।